নজর রাখবো সিএতে আবেদন করে জামিন অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন সিএতে আবেদন করে 6 মাস পর জেল মুক্তি। আরো একবার আপনাদেরকে জানাবো সিএতে আবেদন এবং তারপরেই জামিন। অনুপ্রবেশের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে গ্রেফতার করা হয় আর তারপরে সিএতে আবেদন আর 6 মাস পর জেল মুক্তি। রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, ঠিক কি ঘটনা ঘটেছিল? বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার এবং পরবর্তীতে সিএতে আবেদন করে 6 মাস পর কিন্তু জেল থেকে জামিন পেলেন জবারানী সরকার। জানা যাচ্ছে যে এই জবারানী সরকার 2013 সালে বাংলাদেশ থেকে ধূপগুড়ি এলাকায় গেঠুর বাড়িতে আসেন এবং এরপর থেকে সেখানেই থাকতেন। 2024 সালে আমাদের কোচবিহারের শীতলকুচি দেবাশিসের সঙ্গে জবারানী সরকারের বিয়ে হয় এবং বিয়ের প্রায় 9 মাস পর অনুপ্রবেশের অভিযোগে পুলিশ জবারানী সরকার কে গ্রেপ্তার করে, সাথে তার স্বামীকেও গ্রেপ্তার করে। পরবর্তীতে তার স্বামী দেবাশিস সরকার 31 দিন পর জেল থেকে জামিনে ছাড়া পান এবং তার স্ত্রীকে মুক্ত করতে কিন্তু সিএতে আবেদন করেন। জায়গা থেকে প্রশ্ন, যে স্বামীকে কেন গ্রেফতার করা হয়েছিল? দেখো, যেটা পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে জবারানী সরকারকে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসাবে গ্রেপ্তার করে এবং তার স্বামীকেও কিন্তু সে সময় পুলিশ গ্রেপ্তার করেছিল। কারণ জবারানী সরকার বাংলাদেশে অনুপ্রবেশকারী, কারণ তার কাছে কোনো ভারতীয় নথি ছিল না। সেই ক্ষেত্রে তার যে স্বামী দেবাশিস তাকে আশ্রয়দাতা হিসাবে গ্রেপ্তার করতে পারে, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং পরবর্তীতে কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই সিএ আবেদনের নথি জমা করা হয়, সেই নথির ভিত্তিতেই জামিন পায় বলে জানায় দেবাশিস। বেশ, আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানেই বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম। অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। কেন জেলে গিয়েছিল? কেন জেলে? ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? হ্যাঁ। তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া পেয়েছি। ভোটের বাংলায় আজ ফের অমিত শাহ। আজ মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। দুপুরে কলকাতা বিমানবন্দরে অবতরণ, সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুরে যাবেন। প্রায় 2 ঘন্টা ইসকনে থাকবেন অমিত শাহ। আজ বিকেলেই ফিরবেন দিল্লিতে। ভোটের বাংলায় কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কৌশলে কি হিন্দুত্বে শান বিজেপি? ভোটের বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য। আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না। আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন। ভোট এলেই আসেন অমিত শাহ। 21-এর ভোটে কবার এসছেন নরেন্দ্র মোদী। অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা। বাংলায় বিজেপির ভোট প্রচার শুরু রথে। 5 থেকে 10ই মার্চ ছুটবে পদ্মের 9টি রথ। রথযাত্রায় হিন্দুত্বের শান।
সামনেই ভোট, বাংলায় গেরুয়া পালে হাওয়া তুলতে পথে বিজেপি, রথে বিজেপি। ফের বাংলায় গড়াবে পদ্ম রথের চাকা। কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা। 5ই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু, চলবে 10ই মার্চ পর্যন্ত। মোট 9টি রথ ছোটাবে গেরুয়া শিবির। এ রাজ্যের 294টি বিধানসভা আসনকে 10টি ভাগে ভাগ করেছে বিজেপি। শিলিগুড়ি, মালদা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নবদ্বীপ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। দশটি বিভাগের 5টি থেকে একটি করে রথ বের হবে, ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায়। বাকি 4টি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায়। মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর। সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান। বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। 1 মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণে। 2 মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতায়। রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভিওয়েট নেতারা। এই তালিকায় রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহান। 5ই মার্চ থেকে পথে বিজেপির রথ। টার্গেট 5000 কিলোমিটারের রথযাত্রা। যাত্রাপথে 300টি ছোট জনসভা এবং 60টি বড় জনসভা করা। তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990 সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী, গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।